হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির 5ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব, দেখেন, দণ্ডবিধির 94 ধারা। দণ্ডবিধির যে 94 ধারা, এটা আগে আমার কাছে শুনেন, তারপরে আমরা মানে এখানে বইয়ে পড়বো বা যে পেজ দিছি ওটা দেখবো। দণ্ডবিধির 94 ধারা হলো, যদি কাউকে ভয় দেখাইয়া, মৃত্যুর ভয় দেখাইয়া, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছে, যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার এখনই মেরে ফেলা হবে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া ওই ব্যক্তির দিয়ে যদি কোনো কাজ করায়, তাহলে ওই ব্যক্তি মানে যারে ভয় দেখাইয়া যে ভয় পেয়ে কাজটা করলো, যে অপরাধটা করলো, সে অব্যাহতি পাবে 94 ধারায়। তবে যে ভয় পেয়ে কাজটা করছে তাকে অবশ্যই দেখাইতে হবে যে তার মৃত্যুর ভয় দেখানো হয়েছে। ধরেন উদাহরণ সহ মনে রাখেন যে একদল ডাকাত সে আপনার একটা কামার রে গিয়ে বলছে, কামার চিনেন তো, ব্ল্যাক স্মিথ, ওই যে কাজ করে লোহালোক করে, কামার রে গিয়ে বলছে যে তুই যদি আমাদের সাথে না আসিস এখনই তোকে হত্যা করা হবে। তো কামার মৃত্যুর ভয়ে ওই ডাকাত দলের সাথে গেছে, এবং ডাকাত দলের যাওয়ার পরে বাসাবাড়িতে যেরকম বিভিন্ন তালা থাকে, এগুলা তালা ভাঙতে কামার সহায়তা করছে। তো এই জায়গায় যখন ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন কামারের বিরুদ্ধেও তো মামলা হয়েছে, সে তো ডাকাতের সাথে ছিল, কিন্তু কামার দাবি করতে পারে যে আমি এই কাজটা করছি কি ভয় পাইয়া, মৃত্যুর ভয় পাইয়া। তো আমি অব্যাহতি পাবো কত ধারায়? 94 ধারায়। কারণ তারা আমাকে বলেছিল যে যদি আমি তাদের সাথে না আসি তাহলে আমার তাৎক্ষণিক মেরে ফেলা হবে, এবং ওই মৃত্যুর ভয়টা হতে হবে ইনস্ট্যান্ট ফিয়ার অফ ডেথ, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছে। বুঝতে পারছেন? কত ধারা? 94। এখন কথা আছে, 94 ধারায় দুইটা। আচ্ছা, যদি এরকম হতো, দেখেন, কামাররে বলছে যে তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে তোমার হাত পা ভেঙে ফেলবো বা তোমার চোখ উপড়াই ফেলবো, মৃত্যুর ভয় দেখায় নাই, কিন্তু আঘাতের ভয়টাই দেখাইছে, এবং কামার ভয়তে গিয়ে কামার অপরাধ করছে। এই জায়গা কিন্তু কামার 94 ধারার সুবিধা পাবে না। কেন পাবে না বলেন? কারণ তারে যে ভয় দেখাইছে সেটা কিন্তু তাৎক্ষণিক মৃত্যুর ভয়। তো ভয়টা অবশ্যই হতে হবে তাৎক্ষণিক মৃত্যুর ভয়। এটুকু বুঝছেন? একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন আসছে যে কামারের উদাহরণই, যে ডাকাত দল অমুকরে ভয় দেখাইছে, এখন কামার কি অব্যাহতি পাবে কিনা। এখন যারা মুখস্থ করবেন তারা তো ভাববেন যে কামার তো অব্যাহতি পাবে, কিন্তু এই জায়গায় ওইটুক বুঝতে হবে যে এই জায়গায় তারা কি ভয় দেখাইছে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় নাকি অন্য কোনো ভয়। বুঝলেন? আচ্ছা, এখন তবে 94 ধারায় দুইটা বিষয় আছে। ওই দুইটা ক্ষেত্রে যদি আপনি তারে দিয়ে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া দুইটা অপরাধ করান, তাহলে সে 94 ধারার সুবিধা পাবে না। যদি কামাররে দিয়ে বলে, কামাররে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছে, দেখানোর পরে কামাররে বলছে যে তুই অমুকরে হত্যা কর, দুইটা মৃত্যুর ভয় দেখাইয়া দুইটা কাজ করা হলে অপরাধ হবে। একটা হলো হত্যা মানে খুন করা, আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ, যে রাষ্ট্রবিরোধী অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বুঝছেন? তার মানে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া সকল অন্য যত অপরাধী করুক না কেন অব্যাহতি পাবে, কিন্তু দুইটা অপরাধ করাইলে অব্যাহতি পাবে না। সেই দুইটা অপরাধ কি? একটা হলো খুন, আর একটা হচ্ছে কি রাষ্ট্রবিরোধী অপরাধ। বাট শুধু রাষ্ট্রবিরোধী অপরাধ হলেই হবে না। ওই যে 121 মনে আছে, মৃত্যুদণ্ডের 10টা ধারা না? 121 আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সহায়তা বা লিপ্ত হওয়া, এটার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে আমি যদি নির্মলকে বললাম যে নির্মল এখনই তোমার গুলি করে মেরে ফেলবো যদি না তুমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এবং নির্মল লাইভে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এখন আমাদের নির্মলের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন নির্মল যদি বলে যে আমার তো তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছে, এই কারণে আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, বলেন তো নির্মল অব্যাহতি পাবে কিনা? পাবে না। কেন পাবে না? কারণ এটার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে দুইটা বিষয়, একটা হলো খুন, আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই হলো 94 ধারার মূল কথা। সো আমি আপনাদের যে পেজটা দিছি এটা একটু পড়ি, দেখেন, এটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। 94 ধারা, যে কাজ করার জন্য মৃত্যু ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। কি ভীতি? মৃত্যু ভীতি। ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলো ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে আন্ডারলাইন করবেন, কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয় দিয়ে যদি খুন, আন্ডারলাইন করেন, মৃত্যু ভয়। কি ভয়?
মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া, দেখছেন দুইটা অপরাধ ছাড়া, একটা কি খুন আর মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। এখানে এটা আন্ডারলাইন করবেন, এখানে ভয় বা হুমকির যে কথা বলা হচ্ছে তা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। মানে আপনারা যে ভয়টা দেখাইছে এই ভয়টা হইতে হবে কি ভয়? তাৎক্ষণিক, যে এখনই ঘটনা ঘটে বলবো। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। বুঝছেন? আচ্ছা, আমরা এখানে দুইটা ব্যাখ্যা আছে, অ্যাকচুয়ালি ব্যাখ্যার মধ্যে উদাহরণেই বলছে যে যে ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রহরিত হওয়ার ভয়ে, এই যে দেখেন স্বেচ্ছায়, স্বেচ্ছা মানে কি উনি নিজের ইচ্ছায় গেছে, আর প্রহরিত মানে হলো মায়ের মানে আঘাত পাওয়ার ভয়ে, মার খাওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না। বুঝছেন? আমরা চলে এসেছি 2 নম্বরে, ব্যাখ্যা 2। যে ব্যক্তিকে একদল ডাকাত কোনো অপরাধ সম্পাদনের জন্য, এই যে আন্ডারলাইন করেন, তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে বাধ্য করে, যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ তাকে বাধ্য করে, এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে। জি, এখন আরেকটা জিনিস শিখাই দিই, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আসছে বা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আসতে পারে, বিবিআই ভয়টা যদি তারে না দেখাইয়া যদি অন্য কারো দেখায়, ধরেন একজন ব্যক্তির ভয় দেখাইছে যে আপনার ছেলের এখনই মেরে ফেলবো যদি আপনি অমুক গিয়ে আঘাত না করেন বা অমুক এই অপরাধটা না করেন, তাহলে মারার হুমকি দিচ্ছে কারে? পুত্ররে মেরে ফেলবে, কিন্তু কাজটা করাচ্ছে কারে দিয়ে? বাবারে। তবুও বাবা এই 94 ধারার সুবিধা পাবে। বুঝতে পারছেন? তাহলে যারে ভয় দেখাচ্ছে সেও হতে পারে, অথবা অন্য কাউরে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায়ও কি হতে পারে। এই হলো 94 ধারা। এবং এখান থেকে ওই লিখিততে প্রশ্ন আসে, এই ফ্যাক্ট সরাসরি উল্লেখ করে দিছে, একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া তারে অপরাধ করতে বাধ্য করে, কামার কি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে নাকি পাবে না, সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তো তখন আমাদের আলোচনা করতে হবে কত ধারা? 94 ধারা। 94 ধারা বুঝেন নাই কেউ আছেন? বলেন আমারে। এই প্রবাস বুঝছেন? তানভীর সাহেব? আচ্ছা, তাহলে আমরা চলে এসে 95 ধারা। সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ নয়। 95 ধারায় বলতেছে যে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে অনেক ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো সামান্য প্রকৃতির। ধরেন পিতা মাতা সন্তানদের শাসন করছে, শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করছে, ধরেন একটা চড় থাপ্পড় দিছে বা বেতের বাড়ি দিছে, এইগুলার বিরুদ্ধে ওই সন্তান গিয়ে বা ছাত্র গিয়ে যদি শিক্ষকের বিরুদ্ধে মামলা করে, তাহলে শিক্ষক বা পিতামাতা অব্যাহতি পাবে কত ধারায়? 95 ধারায়। তারা বলবে যে আমরা একটা সামান্য ক্ষতিকারক কাজ আর এটা তার ভালোর জন্যই করা হয়েছে। কিন্তু যদি বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া বা পত্রিকা মারফত জানতে পারি যে শিক্ষক এমন অত্যাচার করছে যে ও প্রায় মরার কাছাকাছি, বেদ দিয়ে এমন প্রহার করছে, এটা কিন্তু আবার 95 ধারায় সুবিধা পাবে না। দেখেন, কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতি করার ইচ্ছা ছাড়া সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। বিচারিক নজির দেখেন, পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তা অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং সাধারণ বটে। বুঝতে পারছেন? তাহলে সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ নয়। কত ধারা? 95। আসেন আমরা বইতে ফেরত আসি। আমাদের এই জেনারেল এক্সেপশন সম্পর্কে আলোচনা করছে কত থেকে কত ধারা বলেন? 76 থেকে 106। এখন এই 76 থেকে 106 এটারে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ হচ্ছে 76 থেকে 95, আর দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে 96 থেকে 106। মানে অধ্যায় একটা, বাট এর ভাগ করতে পারে কয় ভাগে? দুই ভাগে। তো সেলফ প্র্যাকটিসে যা আছে দেখেন, আপনাদের পুরাতন বইতে নেই, বাট এখানে একটা প্রশ্ন এসেছে, 2 নম্বর প্রশ্ন, যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে কোনো ব্যক্তিকে নিম্নলিখিত কোন অপরাধ করলে উক্ত ব্যক্তি, যে ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় রাখা হয়েছে, এই 94 ধারার অধীন ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে না। কোন ভয় দেখাইলে? খুন বা রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আশা করি বুঝতে পারছেন। সাধারণ ব্যতিক্রমের আমি আপনাদের 76 থেকে 95 পর্যন্ত তো মোটামুটি আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় পরিচ্ছেদ, ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স।
ধারা 96 থেকে কত? 106 ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স। আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে আপনারা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপার যে জিনিসটা আপনি যদি মনে মনে এইভাবে চিন্তা করেন যে আমি যদি এই প্রশ্ন করি অন্যরা কি মনে করবে, এরকম দরকার নাই আপনার। মানে আপনি প্রশ্ন করবেন, কিছু না বুঝলেই করবেন, না বুঝলে করবেন, কিন্তু এমন করেন না যে স্যাররা বিরক্ত করবো যে খালি খালি প্রশ্ন করে সময় কাটাই যে আমি যে পারি, এরকম করার দরকার নাই। কিন্তু আপনি যদি কিছু না বোঝেন, এ জায়গায় লজ্জার কিছু নাই, অবশ্যই জিজ্ঞেস করবেন। অনলাইন অফলাইনে যারা আছে মন খুলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমি যদি কিছু না জানি আমি পরে এসে জানাবো, কিন্তু আপনাদের প্রশ্ন করতে হবে। দেখেন, ব্যক্তিগত প্রতিরক্ষা, এর পাশে একটু লিখে রাখেন আত্মরক্ষা। বাংলা অনেকটা আছে কিন্তু ইংরেজিতে একটাই, ইংরেজিতে বলে প্রাইভেট ডিফেন্স, বাংলায় বলে ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষা। দেখেন, আত্মরক্ষা আসলে কাকে বলে, আগে আমার কথা শুনে। আত্মরক্ষা হলো কোন ব্যক্তি নিজেকে রক্ষার জন্য যে ক্ষমতা প্রয়োগ করে সেটাকে বলে আত্মরক্ষা। তো আপনারা একজন আঘাত করতে আসছে, এখন ওই আঘাত থেকে বাঁচার জন্য তারে পাল্টা আঘাত করার ক্ষমতা আপনার আছে, এবং পাল্টা আঘাত যদি তাকে করেন এটা কি হবে না, অপরাধ হবে না। ইভেন দেখা গেল তাকে কিছু ক্ষেত্রে যদি আপনি তার মৃত্যুও ঘটান তবুও আপনার অপরাধ হবে না। সো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে, আন্ডারলাইন করে, নিজের দেহ বা সম্পত্তি রক্ষা করাকে বোঝায়। তো আত্মরক্ষা বলতে যে শুধু নিজেরে শারীরিক ভাবে বাঁচাচ্ছেন তা না, কি সম্পত্তিও যাতে অন্য কেউ নিতে না পারে সেটাও বোঝায়। তো প্রথমে আমরা চলে আসি, 96 ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না। আন্ডারলাইন করেন। ইংরেজিতে আছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। মানে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কিছু করেন সেটা কি হবে না, অপরাধ হবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি 97 ধারা। যে ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। গোল্ডেন, শরীর ও সম্পত্তি। এটার অর্থ হলো যদি বলে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কি কি রক্ষা করা যায়, শরীর ও সম্পত্তি। কত ধারায় বলছে? 97 ধারা। দেখেন, 97 ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অন্যের আক্রমণ হতে, আন্ডারলাইন করে, নিজের বা অন্যের দেহ রক্ষা করতে। নিজের দেহ বা অন্যের দেহ। নিজের দেহ মানে হলো আমার আক্রমণ করতেছে, যেরকম রক্ষার অধিকার আছে বাংলা সিনেমায় দেখি নায়িকারে আক্রমণ করতে আসে, নায়কের অধিকার আছে। পরে দেখেন নিজের বা অন্যের সম্পত্তি, নায়িকার বাবার ব্যাগ নিয়ে চলে গেছে, নায়ক দেয় জসিম দেয় লাফাইয়া ব্যাগ ধরে নিয়ে আসছে, মারপিট করে, পুলিশ এসে বলতেছে যে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এখন বাংলা সিনেমার নায়করা তো আইন জানে না, সে যদি জানতো পুলিশের পাল্টা সবক দিয়ে দিত যে আত্মরক্ষার অধিকার শুধু নিজের ক্ষেত্রেই প্রয়োগ করা যায় না, অন্যের সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও কি প্রয়োগ করা হয়। তাহলে নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। এমন কোন কার্য যা চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ, মোটামুটি সম্পত্তি রক্ষা করার জন্য যতটুকু দরকার সেটা প্রয়োগ করা যাবে। তাহলে 96 ধারে আমরা যেটা জানলাম যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না, 96। আর আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে? নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। কত ধারা? 97 ধারা। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। ও আচ্ছা, এখানে তার আগে ওই লাইনটা একটু পড়ে আসি, কারণ এই একটা প্রশ্ন এখানে আসছিল যে নিজের বা অন্যের সম্পত্তি রক্ষা করতে এমন কোন কার্য যা চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার, অপরাধের সংজ্ঞাভুক্ত, এমন কোন কার্য যা চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগ। না থাকলে সমস্যা নাই। এখন আমরা এই প্রশ্নটা একটু পড়ি, দেখেন 1 নাম্বার 2023 সালের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আসছে, আপনাদের হয়তোবা নাই, বাট শুনেন। দ্য পেনাল কোড 1860-এর 97 ধারা অনুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে? কোন ধরনের অপরাধের ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার থাকবে? এখন এখানে বলছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, চুরি, প্রতারণা।
এই প্রশ্নটা আপনারা ভালো বুঝবেন যখন আমরা এই অপরাধগুলো সংজ্ঞা সহ সামনে গিয়ে জানবো। দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হলো এমন প্রকৃতির অপরাধ যে আপনার টাকা পয়সা নিচ্ছে কিন্তু এটা বোঝা যায় না, এটা গোপনে হয়। মানে কিভাবে, যে আপনার একজন কর্মচারী সে আস্তে আস্তে আপনার দোকান থেকে এই জিনিসগুলো সরিয়ে নিয়ে যায়, পরে আপনি জানতে পারছেন, মানে এটা যখন নেয় তখন বোঝার সুযোগ থাকে না। আচ্ছা, আত্মসাৎ, আত্মসাৎও বোঝার থাকে না। আত্মসাৎ কিভাবে করে, আপনার কাছ থেকে একজন 10,000 টাকা ধার নিতে, ধার নেওয়ার পর আর জীবনে ফেরত দেয় না, এটা কি আত্মসাৎ। তো যখন নিছে তখন তো সে ফেরত দেওয়ার কথা বলেই নিছে। বা আপনি রাস্তায় একটা আংটি পাইছেন, পরে আসল মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই, এটাও কি আত্মসাৎ। আর প্রতারণা, প্রতারণা হলো এই ধরনের, যে আমি আপনাদের বললাম যে আমার কাছে যদি আপনারা ভর্তি হন 25,000 টাকা কোর্স ফি, 400 প্রশ্ন পাবেন, 400 প্রশ্ন মুখস্থ করলে হুবহু আসবে। পরবর্তীতে দেখা গেল যে 400-র ভিতরে 4টাও আসে নাই, তখন এই ক্ষেত্রেও কিন্তু আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ বোঝা, যখন আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না, এটা হলো প্রতারণা। তাহলে বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, প্রতারণা এগুলার ক্ষেত্রে যখন সম্পত্তি নেওয়া হয় তখন অ্যাকচুয়ালি কি ওই মুহূর্তে বোঝা যায় না, পরে গিয়ে অনুধাবন করা যায় যে এই অপরাধটা হয়েছে। চুরি, যেটা চুরি মোটামুটি আমরা সবাই জানি, পকেট, আপনি বাসে উঠছেন, পকেটে হাত দিছে, টের পাইছেন, তাইলে ওই চুরি প্রতিরোধ করার অধিকার কি আপনার আছে? আপনার বাসায় আসছে একজন চোর, ধরা পড়লো, তাহলে ওই চোরের হাত থেকে সম্পত্তি রক্ষার অধিকার কি আছে? তাহলে এখন যদি এইভাবে চিন্তা করেন যে পেনাল কোডের 97 ধারা অনুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোন ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে, কোন অপরাধ? চুরি। জি, আমরা চলে এসে 98 ধারা। ধারা 98, শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা। একটু শুনেন, বিষয়টা হলো যে শিশু যদি কোনো অপরাধ করে, তার বয়স 9 বছরের কম, সে অপরাধ করলে, ধরেন 9 বছরের কম বয়স্ক একটা শিশু আপনার আইসা একেবারে দাও দিয়ে, আপনি ঘুমাইছিলেন, দাও দিয়ে একটা কোপ দিছে, আপনি তো গুরুতর জখম হয়েছে, কিন্তু ওই শিশুর বিরুদ্ধে, শিশু তো অব্যাহতি পাবে কত ধারায়? 82 ধারায়। অপরিণত বোধ শক্তি সম্পন্ন, 9 থেকে বেশি, 12 থেকে কম, অব্যাহতি পাবে কততে? 83। আর পাগল অব্যাহতি পাবে কত? 84। এখন তারা তো অব্যাহতি পাচ্ছে, কিন্তু তার মানে কি এই যে পাগল আমারে বাঁশ দিয়ে বাড়ি দিতে আসছে, আমি বাড়ি খাবো না। শিশু, পাগল, উন্মাদ এরা যদি আমাদের আঘাত করতে আসে, ওরা হোক শিশু হোক উন্মাদ, ওদের বিরুদ্ধেও আমার আত্মরক্ষার অধিকার আছে। এটা বলছে কত ধারা? 98 ধারা। তাহলে এইভাবে চিন্তা করেন যে 98 ধারা হচ্ছে ওই শিশুর অপরাধের, মানে শিশু যার সাথে অপরাধ করতে যাচ্ছে বা পাগল যার সাথে অপরাধ করতে যাচ্ছে, তারও আত্মরক্ষার অধিকার আছে। তার আচ্ছা, অনলাইনে যারা আছেন, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, তো তাই নেটটা চলে গেছিল, এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে যে কথা বলতেছিলাম, যে শিশুর যেরকম অধিকার আছে, মানে শিশু যেরকম বিশেষ ব্যতিক্রমের সুবিধা পায়, আর শিশুর আঘাত থেকে বাঁচার অধিকার বা পাগল থেকে বাঁচার অধিকার সবার আছে, এটা বলা আছে কততে? 98। তো এখানে যে উদাহরণ আছে ইলাস্ট্রেশন, এটা না পড়ি, আপনারা পড়ে নিয়েন, নতুন বইতে আছে এই একই কথা, মানে শিশু আঘাত করতে গেছে, তার আঘাত থেকে বাঁচার অধিকার আছে। এখন 99 ধারায় চলে আসি। দেখেন, 99 ধারায় বলতেছে যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই। মানে আমি তো জানি যে আমার আঘাত করলে পাল্টা আঘাত করার ক্ষমতা আমার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে যে সকল ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। 4টে ক্ষেত্রে। কত ধারায় বলেছে? 99 ধারায়। এই 4টা ক্ষেত্র আপনার মনে রাখতে হবে। পদাধিকার বলে আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে গোল দিবেন, সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম যা গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না, এটা আন্ডারলাইন করেন, গুরুতর আঘাত বা মৃত্যুর আঘাত সৃষ্টি করে না, সেক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। গুরুত্বপূর্ণ কথা বলছে যে সরকারি কর্মকর্তা তিনি যদি তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে যদি কারো প্রতি আঘাত করে, তাহলে সেই ক্ষেত্রে ওই আঘাতের বিরুদ্ধে যারা আঘাত করতেছে তার আত্মরক্ষার অধিকার থাকবে না। তবে সরকারি কর্মকর্তা যদি মৃত্যু বা গুরুতর আঘাত করে, তাহলে আবার ওই ব্যক্তির আত্মরক্ষার অধিকার থাকবে।
এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে স্যার সরকারি কর্মকর্তা কেন আর একজনকে আঘাত করবে? আচ্ছা, উদাহরণস্বরূপ বলি, ধরেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 46 ধারায় যে গ্রেফতারের জন্য কোনো ব্যক্তিকে যখন পুলিশ গ্রেফতার করতে গেছে, পুলিশ যখন গ্রেফতারের জন্য সে কিন্তু আসামিরা আঘাত করতে পারে, কিছু পরিস্থিতিতে মৃত্যুও ঘটাইতে পারে। এখন একজন আসামিরে ধরতে গেছে, ধরেন সে পুলিশে ধাক্কা দিয়ে দৌড় দিতে গেছে, পুলিশ তারে জাপটে ধরতে বা তারে এরকম মারধর করে নিয়ে আসছে, নাহলে তার আনা যাচ্ছে না। এখন ওই ব্যক্তির কি পুলিশের বিরুদ্ধে, পুলিশ তো তার অফিসিয়াল দায়িত্ব পালন করতেছে, ওই ব্যক্তির কি পুলিশের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে? আত্মরক্ষার অধিকার থাকবে না। বাট ওই ব্যক্তির পুলিশের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে যদি পুলিশ কোন ধরনের আঘাত করে, মৃত্যু ঘটায় অথবা গুরুতর আঘাত করে। এখন যদি বলেন স্যার গুরুতর আঘাত কি, গুরুতর আঘাত আমরা সামনে গিয়ে পড়বো 320 ধারায়, ওই জায়গায় বলা আছে 8টা: পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা, হাড় বা দন্তভঙ্গ, এরকম 8টা আছে। এগুলো হলো গুরুতর আঘাত। তাহলে প্রথমটা আমরা মনে রাখবো, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করে তার বিরুদ্ধে কি নাই, আত্মরক্ষার অধিকার নাই। আচ্ছা, 2 নাম্বার, সরকারি কর্মকর্তার আন্ডারলাইন করবেন নির্দেশ অনুযায়ী, সরকারি কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সম্পাদিত কোনো কার্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না। মানে সরকারি কর্মকর্তা নির্দেশ দিছে এবং তার নির্দেশ অনুসারে যদি কোনো কাজ করতে যায়, এই ক্ষেত্রে ওই লোকের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। ফৌজদারি কার্যবিধির 42 ধারায় আছে যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি সহায়তা চায়, জনসাধারণ তাকে সহায়তা করতে কি থাকবে, বাধ্য থাকবে। এখন ধরেন ওই একই উদাহরণ দেই যে গ্রেফতারের সময় গেছে, এখন আসামি দৌড় দিছে, নির্মল বললো যে নির্মল আসামি ধর ধর ধর, এখন নির্মল যাই ধরতে গেছে বা ধরতে গেলে তারা ঠেলা দিতে হয়। এখন তাহলে নির্মল তো এই কাজটা করতেছে কিসের জন্য, সরকারি কর্মকর্তার নির্দেশে। এখন আসামি যদি ওর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে এক্ষেত্রে কি পারবে না, কারণ সে যে কাজটা করতেছে কি কারণে, সরকারি কর্মকর্তার নির্দেশে। আরো ভালো উদাহরণ দেওয়া যায়, আমরা বিভিন্ন সময় পড়ছি ক্রোক করে, সম্পত্তি ক্রোক করে না, এখন ক্রোক করতে গেলে তো সরকারি কর্মকর্তার নির্দেশে অন্যান্যরা ওই সম্পত্তি ক্রোক করার জন্য ওখানে গেছে। এখন ওই ব্যক্তি যদি যারা গেছে তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যে না আমি আমার সম্পত্তি দিব না, বাট তারাই কাজটা করছে কি কারণে, সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে। তাহলে আমরা একে পেলাম সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, আর 2 পেলাম সরকারি কর্মকর্তার কি নির্দেশে যারা কোনো কাজ করতেছে সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 3 নম্বরে আসেন, যে সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, সরকারি কর্তৃপক্ষগুলোর আছে না, এরপর লেখেন নিকট, যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় থাকে সেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না। ধরেন আপনারে একদল লোক আপনাকে হামলা করতে আসছে, এখন যখন হামলা করতে আসছে আপনি জানেন যে ও হামলা করতে আসার আগে আগেই আমার বাসার পাশে থানা আছে বা পুলিশ আছে, তার কাছে আমি আশ্রয় নিতে পারি, তো সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যদি আপনার সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে তাহলে আশ্রয় লাভ করতে হবে, এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নাই, সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে করলে নাই, আর যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ আছে সেই ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এরপরে 4 নম্বরে দেখেন, প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এটার অর্থ হলো আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, অর্থাৎ কেউ যদি আপনার একটা চট দিতে আসে তারে পাল্টা চট দেওয়ার অধিকার আছে, কিন্তু চট দিতে আসছে তারে আপনি বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলেছেন, এটা কিন্তু নাই। আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এর বেশি করা যাবে না। তাহলে যদি আপনাকে আসে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, কয়টা ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে। কত ধারায় বলছে, 93 ধারায়। সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে, সরকারি কর্মকর্তার নির্দেশে কোনো কাজ করে, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলে, আর আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু।
এখন আমরা দেখি, দেখেন 100 এবং 103 ধারা, ধারা 100 এবং 103, ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো। ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো মানে আপনি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যুও ঘটাতে পারেন। শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন আন্ডারলাইন করবেন, শরীরের ক্ষেত্রে, মানে শরীরের ক্ষেত্রে কার শরীর, নিজের শরীর, অন্য শরীর, শরীর রক্ষার্থে কখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটা 100 ধারায় বলা হয়েছে। এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা কত ধারায়, 103 ধারায়। এখানে দুইটা বিষয়, আপনার শরীর বা অন্য শরীর রক্ষার জন্য কখন আপনি মৃত্যু ঘটাতে পারেন এটা বলছে কততে, 100তে। আর আপনার সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষার জন্য যখন আপনি আক্রমণকারী মৃত্যু ঘটাতে পারে এটা বলছে 100। তো প্রথমে আমরা চলে আসি 100 দ্বারা। যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। 100 ধারা অনুযায়ী নিম্নলিখিত বলে দেবেন 6টি ক্ষেত্রে, 100 ধারা অনুযায়ী নিম্নলিখিত 6টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। কয়টা ক্ষেত্রে, 6টা অপরাধের ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারেন। কি কি দেখেন, 1 নাম্বার আন্ডারলাইন করবেন, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর আশঙ্কা সৃষ্টি করে। এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর আশঙ্কা সৃষ্টি করে মানে আপনার উপরে এমন একজন আঘাত করতে আসছে যে ওই আঘাতের ফলে আপনি নিজেই মারা যেতে পারেন, তাহলে তারে মারলে আপনার কি হবে না, অপরাধ হবে না। 2 নাম্বার, এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। এমন আক্রমণ করছে যে কিসের আশঙ্কা সৃষ্টি করছে, গুরুতর জখম। তাহলে একটা হলো মৃত্যুর আশঙ্কা, আর একটা কি, গুরুতর জখমের আশঙ্কা। আপনার একজন চাপাতি দিয়ে জখম করতে আসছে, তো তারে যদি আপনি মৃত্যু ঘটান অপরাধ হবে কিনা বলেন, অপরাধ হবে না। 3 নাম্বার, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। ধর্ষণের ক্ষেত্রে যাকে ধর্ষণ করতে মানে উনি যদি ওই ব্যক্তির অপরাধীর মৃত্যু ঘটায় অপরাধ হবে না। 4 নাম্বার, অপ্রকৃত কাম লালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ। অপ্রকৃত কাম লালসা হচ্ছে বলাৎকার যেটা, তো সেক্ষেত্রে সেক্ষেত্রেও কি হবে না, অপরাধ, যদি মৃত্যু ঘটায় অপরাধ হবে না। 5 নাম্বার, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। মনুষ্যহরণ বা অপহরণ কাকে বলে, কাউকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া, প্রতারণা করে তুলে নিয়ে যাওয়া, যে তারে যে কোনো একটা নির্দিষ্ট অপরাধের জন্য, এটা বলে অপহরণ বা মনুষ্যহরণ। সেই ক্ষেত্রেও যদি মৃত্যু ঘটান অপরাধ হবে না। 6 নাম্বার দেখেন, গোল দিবেন অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে। অবৈধভাবে আটক, আগে আমার জানতে হবে অবৈধভাবে আটক কি। আপনি কাউরে একটা জায়গায় আটকে রাখতেন, এটা হলো অবৈধভাবে আটক। অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ যে ক্ষেত্রে তিনি মনে করে যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন না। কাউরে একটা রুমে আটকে রাখছেন এবং সে জানে যে এই ক্ষেত্রে সে সরকারি কর্তৃপক্ষের কোনো সহায়তা পাবে না, তাহলে সেই ক্ষেত্রেও মৃত্যু ঘটানো যাবে। তাহলে 100 ধারায় মৃত্যু ঘটানো যাবে কয়টা ক্ষেত্রে, 6টা। এখন থেকেই মনে রাখবেন, একটা হলো মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা, ধর্ষণের আশঙ্কা, অপ্রকৃত কামলালসার আশঙ্কা, মনুষ্যহরণ বা অপহরণের আশঙ্কা, অবৈধ আটক যে ক্ষেত্রে সে মনে করে যে সরকারি কর্তৃপক্ষের আশ্রয়ের সুযোগ নাই। সিরিয়ালি মনে না থাক, এমনিতে মনে থাকলেই হবে। মনে রাখা খুব সহজ, মৃত্যু, গুরুতর জখম, ধর্ষণ, অপ্রকৃত কাম লালসা, অপহরণ আর অবৈধ আটক যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সহায়তার কোনো সুযোগ নাই। এই 6টা ক্ষেত্রে নিজের দেহ রক্ষার জন্য যেরকম মৃত্যু ঘটানো যায়, অন্যের দেহ রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়। অর্থাৎ নির্মলের এক প্রতিবেশীকে একদল দুষ্কৃতিকারী হঠাৎ তারা মারতেছে এবং নির্মল গিয়ে সেখানে ঠেকাইয়ে নায়কের ভূমিকা পালন করে প্রতিবেশীরে বাঁচাইতে গিয়ে তাদের মেরে ফেলছে। এখন নির্মল যদি প্রমাণ করতে পারে যে নির্মল যদি না মারতো বরং প্রতিবেশীরে ওরাই মেরে ফেলতো, তাহলে এই জায়গায় নির্মলের কোনো কি হয় নাই, অপরাধ হয় না। এখন যদি বলে যে নির্মল তোমারে তো মারতে যাই নাই, তুমি ওই জায়গায় গেছো কেন, তাহলে নির্মল কত ধারা রেফারেন্স দিবে বলেন, 97 ধারায়। যে আত্মরক্ষার অধিকার শুধু নিজের দেহ না, অন্যের দেহ, শুধু নিজের সম্পত্তি না, অন্যের সম্পত্তি রক্ষার জন্য প্রয়োগ করা যায়। চলে আসি আমরা 103 ধারা, দেখেন যে সকল ক্ষেত্রে
সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। মানে সম্পত্তি রক্ষার জন্য কখন আপনি মৃত্যু ঘটাতে পারেন। কার সম্পত্তি? নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি। ধারা 103 অনুযায়ী নিম্নলিখিত বল দিবেন 4টি ক্ষেত্রে, নিম্নলিখিত 4টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। কি কি দেখেন? 1 নম্বরে দস্যুতা বা রবারি। দস্যুতা আমরা সামনে পড়বো। দস্যুতারে যদি বলি ছিনতাই, তাহলে ভালো বুঝবেন। ছিনতাই আপনার ভয় দেখাই আপনার টাকা পয়সা নিয়ে গেছে, তাহলে ছিনতাই করার সময় মৃত্যু ঘটাইলে কি হবে না? অপরাধ হবে না। রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। আপনার ঘরে রাত্রেবেলায় কেউ শীত কেটে ঢুকছে, ঘর ভেঙে ঢুকছে, দরজা জানালা দিয়ে ঢুকছে সম্পত্তি নেওয়ার উদ্দেশ্যে, তাহলে সেই ক্ষেত্রেও তার মৃত্যু ঘটাইলে কি অপরাধ হবে না। 3 নাম্বার, বাসগৃহে মানে যেখানে বসবাস করা হয় বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। বাসগৃহে বা যে জায়গায় সম্পত্তি রাখা হয় সেখানে যদি কেউ অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন করে তাহলে তার মৃত্যু ঘটাইলেও কি হবে না? অপরাধ হবে না। যেমন ধরেন গাজী টায়ার টিউব যে গোডাউন আছে, সেখানে একদল লোক আগুন ধরাইতে গেছে, 5 জন দুষ্কৃতিকারী। বলেন তো ওই আগুন থেকে মানে যাতে না ধরাইতে পারে তাদের যদি মৃত্যু ঘটায় অপরাধ হবে কিনা? অপরাধ হবে না। 4 নাম্বার, চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ভীতি যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। একজন চুরি করতে গিয়ে মৃত্যুর ভয় সৃষ্টি করছে, ক্ষতি করতে গিয়ে মৃত্যুর ভয় সৃষ্টি করছে, অনধিকার প্রবেশ করতে গিয়ে মৃত্যুর ভয় সৃষ্টি করছে, তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। বুঝেন নাই বোধহয়? চুরি করতে গিয়ে চোর ধরা পড়ে গেছে, এখন মালিককে বলতেছে যে আমারে যদি দায়িত্ব না দিস তাহলে কিন্তু দেবানি, এবং ওই দেওয়াটা হচ্ছে মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করছে, তাহলে তারে মেরে ফেললে কি হবে না? অপরাধ হবে না। ক্ষতি, ক্ষতি আমরা সামনে গিয়ে পড়বো। ক্ষতি হচ্ছে যে কারো সম্পত্তির ক্ষতি করা, পুকুরের মাছ মেরে ফেলা, মোটর সাইকেল ভেঙে ফেলা, গাড়ি ভেঙে ফেলা, বাড়ি ভাঙচুর করা, এগুলো হলো ক্ষতি। তো ক্ষতির ক্ষেত্রেও যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করে তাহলে মৃত্যু ঘটাইলে কি হবে না? অপরাধ হবে না। মব ভায়োলেন্স যেটা হয় আর কি, যে আপনার একদল লোক এসে ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়, এরা করতেছে ক্ষতি। তো ক্ষতির ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কারো যদি মৃত্যু ঘটায় কি হবে না? অপরাধ হবে না। তাহলে 4টা জিনিস আমার মনে রাখতে হবে, যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা ক্ষেত্রে মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না। দস্যুতা, রাত্রেবেলায় অপথে গৃহপ্রবেশ। পরীক্ষার সময় অনেকে আমি শুধু অপথে গৃহপ্রবেশ দেয়, রাত্রেটা দেয় না, তখন আপনারা কনফিউজড হয়ে যান। অপথে গৃহপ্রবেশ কিন্তু যদি দিনের বেলায় করে তাহলে কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। কখন? রাতের বেলায়। বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নিসংযোগ, আর হলো চুরি, ক্ষতি, অনধিকার গৃহপ্রবেশ যেখানে মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করে। তাহলে যদি আপনাদের বলা হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে সর্বসাকুল্যে কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? কয়টা? 10টা। শরীরের ক্ষেত্রে কয়টা? 6টা। আর সম্পত্তির ক্ষেত্রে 4টি। মনে রাখতে হবে। এখান থেকে এই ধরনের প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, কোন ক্ষেত্রে যায় না। বিগত বছর প্রশ্ন দেখেন, কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য? শরীরের কথা বলছে কত? 6টি। তারপরে 2020 সালে এসেছে, দেখেন নিম্নের কোন ক্ষেত্রে পেনাল কোড 1860 অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? অপরাধমূলক অনুপ্রবেশ, ইভটিজিং, অপহরণের অভিপ্রায়। কোনটা বলেন তো? অপহরণের অভিপ্রায়, কারণ এটা 100 ধারা ওই 6টার মধ্যে আছে। 2012 সালের বিজিএস পরীক্ষা একটা ভালো প্রশ্ন আসছে, এটা দেখেন, আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হতো, এটা তো গ্রহণযোগ্য হবে। গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো, এটাও হবে। গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো। আর আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত। এখানে গ্রহণযোগ্য মানে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত। 5 নাম্বারটা দেখেন, দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? রাত্রেবেলায় কি? ঘর ভেঙে অনুপ্রবেশ। ঘর ভেঙে অনুপ্রবেশ মানে হলো অপথে গৃহপ্রবেশ।
তাহলে আমরা বেশ কতগুলো ধারা পড়ে ফেলেছি। দেখেন 96 ধারায় বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না। 97 ধারায় বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি রক্ষা করা যায়। 98 বলছে শিশু উন্মাদ এর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে। 99 বলছে 4টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 100 আর 103 ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায়। এবার আমরা দেখি আত্মরক্ষার অধিকার এবং স্থিতিকাল 102 আর 105 আছে আপনাদের বইতে। আচ্ছা একটু শুনেন, প্রশ্ন হলো যে আমারে একজন ঘুষি দিতে আসছে, এখন আমি আত্মরক্ষার অধিকার কি ঘুষি খাওয়ার পরে প্রয়োগ করব না কখন প্রয়োগ করব? এটা ঘুষি খাওয়ার পরে না, যখন আমার কি আশঙ্কা সৃষ্টি হয়েছে তখন থেকে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগের অধিকার শুরু। তো এই শরীরের ক্ষেত্রে কখন শুরু হবে এটা বলছে 102, আর সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে এটা বলছে 105। বুঝছেন? শরীরের ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার শুরু হবে, প্রয়োগের অধিকার শুরু হবে, এটা বলছে কত? 102। আর সম্পত্তির ক্ষেত্রে 105। এই যে দেখেন আত্মরক্ষার অধিকার শুরু এবং স্থিতিকাল 102 ও 105। শরীরের প্রতি আত্মরক্ষার অধিকারের শুরু এবং স্থিতিকাল 102। দণ্ডবিধির 102 ধারা অনুসারে অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা হুমকি হতে যে মুহূর্ত থেকে শরীরের প্রতি বিপদের যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হয় সেই মুহূর্ত হতে শরীরের প্রতি আত্মরক্ষার অধিকার শুরু হয়, যদিও আন্ডারলাইন কেন অপরাধটি সংগঠিত নাও হতে পারে। এবং এমন অধিকার শরীরের প্রতি এমন যুক্তিসঙ্গত বিপদের আতঙ্ক চলমান থাকা পর্যন্ত কি থাকে? বলবৎ থাকে। মানে যতক্ষণ পর্যন্ত আপনার আতঙ্ক আছে ততক্ষণ পর্যন্ত আপনি এই অধিকার প্রয়োগ করতে পারবেন। 105-এ আসি। সম্পত্তির প্রতি অধিকারের শুরু এবং স্থিতিকাল। সম্পত্তির প্রতি বিপদের যুক্তিসঙ্গ আতঙ্ক যখন থেকে শুরু হয় সেই সময় হয়তো সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার শুরু হয়। তাহলে আমি মনে রাখবো যে আত্মরক্ষার অধিকার শরীরের ক্ষেত্রে কখন প্রয়োগ করব? আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে। কত? 102। আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন প্রয়োগ করব? 105। বিগত বছরের একটা প্রশ্ন আছে, আমরা পড়ি। দেখেন শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের স্থিতিকাল কতক্ষণ? যুক্তিযুক্ত আতঙ্ক থাকা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আতঙ্ক আছে ততক্ষণ পর্যন্ত প্রয়োগ করা যাবে। অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। এখানে একটা ধারা একটু লিখতে হবে নাকি? 106 ধারাটা নতুন বইতে আছে। নতুন বইতে আছে হচ্ছে একেবারে সব শেষের প্রশ্নে, বাট যাদের নাই একটু লিখে নেন। আমি বলি যেটা এটা একটু লেখেন। আমি আমার ভাষায় বলি, আর নতুন বইতে লেখা লাগবে না। 20 নাম্বার। আচ্ছা আমি একটু বুঝাই আগে তারপরে লিখি। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে অন্য কারো আঘাত পাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে, তবুও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, সেটা অপরাধ হবে না। অর্থাৎ একদল লোক আপনারে ধরেন গুলি করতে আসছে, এখন আপনারা যদি গুলি করতে আসছে তাদের গুলি করার অধিকার আপনার আছে, আছে কিনা? এখন দেখলেন যে ওই একদল লোকের মাঝে 3-4 জন শিশু আছে যারা নিষ্পাপ, তারা ওই একদল লোকের সাথে না, কিন্তু আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যান তারাও মারা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেন এবং দেখা গেল শিশুর ক্ষতি হয়েছে, এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা বলেছে কত ধারা? 106 ধারা। এই 20 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, তাহলে ভালো বুঝবেন। দেখেন একটু শুনেন যাদের নাই। একটি জনতা দ্বারা আক্রান্ত হয়, উক্ত জনতা তাকে হত্যা করার উদ্যোগ করে। জনতা বুঝেন? একদল লোক গেছে একজন হত্যা করতে, জনতার উপর গুলি না চালিয়ে সে তার আত্মরক্ষার অধিকার কার্যকরী ভাবে প্রয়োগ করতে পারে না। মানে সে যদি নিজে বাঁচতে চায় তাহলে অবশ্যই কি জনতার উপর গুলি করতে হবে। সে জনতার সাথে মিশে থাকা ছোট ছোট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারে না, এবং যদি সে গুলি চালাতে যায় দেখলো যে ছোট ছোট শিশুরও ক্ষতি হতে পারে, আত্মরক্ষার্থে গুলি চালালে একজন শিশু মৃত্যুবরণ করে, এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? কোনো অপরাধ করেনি। কেন অপরাধ করে নাই? 106 ধারার ব্যাখ্যা শুনেন। যুক্তিযুক্ত ভাবে মরণ ভীতি সৃষ্টি করে এইরূপ কোন আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে অধিকার প্রয়োগকারী যদি এমন কোন পরিস্থিতির সম্মুখীন হন
যে কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধনের ঝুঁকি না নিয়ে তিনি অনুরূপ অধিকার কার্যকরীভাবে প্রয়োগ করতে পারে না। সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কোনো নিরাপদ ব্যক্তির প্রতি কোনো অপরাধ সাধিত হয়, তবুও আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী কোনো অপরাধের জন্য দায়ী হবে না। ধারা কত? 106। দণ্ডবিধির কত? 106 ধারা, অর্থাৎ এখানে এই কোনো অপরাধ করেনি। এখানে আমি ছোট্ট করে যাদের নাই তারা একটু লেখেন লেখেন যে 106 ধারা অনুসারে 106 ধারা অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যে নিরপরাধ কোনো ব্যক্তির ক্ষতি সাধন ব্যতীত উক্ত অধিকার প্রয়োগ করা যাবে না, তাহলে উক্ত অধিকার প্রয়োগ কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। উক্ত অধিকার প্রয়োগ কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। বুঝছেন? মানে সহজ কথা, যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে দেখলেন যে জনসাধারণের বা নিষ্পাপ কারো ক্ষতি হতে পারে, কিন্তু তাদের ক্ষতি ছাড়া আবার আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারতেছেন না, এই পরিস্থিতিতে কোনো অপরাধ যদি সংঘটিত হয়, মানে নিরপরাধ কেউ যদি মারা টারা যায়, আঘাত পায়, আপনার অপরাধ হবে না। কত ধারার রেফারেন্স? 106। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে আমরা জেনারেল এক্সেপশনাল 73 থেকে 106 ধারা পর্যন্ত দুইটা ধারা পড়ি নাই, 101 আর 104। এই দুইটা আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হলো। 101 আর 104 ছাড়া আর বাদ বাকি সব আমরা পড়ছি। এখন এই ধারাগুলো কেন আমরা পড়লাম? এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, প্রচুর প্রশ্ন আছে। এবং পেনাল কোড যখন আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দিবেন, এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসে যে অমুক অমুকরে হত্যা করছে, তারা মারতে আসছিল, প্রথমে এক কোপ দিছে, পরে আর এক কোপ দিছে, বিভিন্ন এইগুলা জেনারেল এক্সেপশন, নিন্দনীয় নরহত্যা, খুন, এগুলা এক সূত্রে কাজ। নিন্দনীয় নরহত্যা, খুন রিলেটেড যে কোনো সমস্যা সমাধান করতে হলে জেনারেল এক্সেপশন লাগবে। তো এই জন্য 76 থেকে 106 আমরা আসেন মিলাই। 101 ছাড়া, 101 আর 104 ছাড়া আপনাদের একটু মনে করাই দিই। পারবেন কেউ 76 থেকে 106 পারবেন? আলম ভাই চেষ্টা করেন দেখি, তারপরে আমরা পড়বানি। আচ্ছা, দেখা যাক কিভাবে হোক। আগে আলম খান, উনি আমাদের মাঝে আছে, উনি দেখুক 76 থেকে 106 বলেন। ওনারে যে বললে কেউ ইন্টারাপ্ট করেন না, উনি বলতে থাক, বলেন।